দফায় দফায় হামলায় তছনছ মোল্লা কলেজ, ক্লাসরুম সহ ভবনের সবখানে ধ্বংসযজ্ঞের ছাপ। কোটি টাকা ঋণের প্রলোভনে ঢাকামুখী শত শত মানুষ, আটক ৯০, ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। আপাতত ঢাকার রাস্তায় ১ মাস চলবে অটোরিকশা, এলোমেলোভাবে চলাচলে চেম্বার আদালতের ক্ষোভ। শাহজালাল বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় দাস আটক, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। দর্শক, আজ আপনাদের সাথে আছে আমি মানসুর আলমতিন। আপনারা শিরোনামে প্রথম যে খবর দুটি দেখছিলেন, সেখানে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের যে খবর, তার সূত্রপাত ঘটে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আলোচনার শুরু করতে চাই আমরা, এবং সব মিলিয়ে স্বাস্থ্য খাতে যে সংস্কারের কথা হচ্ছে সে প্রসঙ্গে আসতে চাই। ৩ জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর লেলিন চৌধুরী, তিনি প্রিভেন্টিভ মেডিসিনের বিশেষজ্ঞ। আছেন অধ্যাপক ডক্টর আনোয়ারুল আলম কিবরিয়া, তিনি বিভাগীয় প্রধান, থোরাসিক সার্জারি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। এবং আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, তিনি বিশেষজ্ঞ চিকিৎসক, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের ৩ জনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এই যে একটা কথা বলা হয় যে একজন রোগীর মৃত্যু ঘটেছে এবং সেটি ভুল চিকিৎসায়, এই ভুল চিকিৎসা বিষয়টা আসলে কিভাবে মানুষজন ধরে নেন, এবং সেখান থেকে যে সংঘাতের ঘটনা, হাসপাতালে আক্রমণের ঘটনা আমরা দেখি, সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি? কারণ এই ঘটনা যদি যে কারণেই হোক, রোগীর মৃত্যুর পরে যদি একটা তদন্তের প্রক্রিয়া থাকতো যার মাধ্যমে আসলে চিকিৎসা ভুল হয়েছে কিনা সেটা জানা যেত, তাহলে হয়তো এত ঘটনা ঘটতো না। কিন্তু তাহলে বেরিয়ে আসবো কিভাবে আমরা এখান থেকে? ধন্যবাদ। রোগী বা অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যায় চিকিৎসার জন্য। সেখানে অনেকেই ভালো হয়, কেউ কেউ দুঃখজনকভাবে মৃত্যুবরণ করে। এবং মৃত্যুবরণ করলে রোগী বা তার চারপাশের কোনো কোনো মানুষ কখনো কখনো তারা নিজেরাই ঠিক করে ফেলে যে ভুল চিকিৎসা হয়েছিল। এবং ভুল চিকিৎসা হয়েছে, কি করা দরকার? ডাক্তারদের পেটাও, নার্সকে পেটাও, অথবা হাসপাতাল ভাঙচুর করো। আমরা বারবার অনেকবার বলছি, এই জাতীয় সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে একটি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা দরকার। সেই আইনের 3টি ভাগ কিন্তু পরিষ্কার থাকবে। যিনি সেবা নেবেন, মানে সেবা গ্রহীতা বা রোগী, তার অধিকার যেমন রক্ষা করা হবে, তেমনি তার দায়িত্ব চিহ্নিত করতে হবে। পাশাপাশি যিনি সেবা দিবেন এবং যে টিম, অর্থাৎ চিকিৎসক, নার্স সহ অন্যান্য যারা, তাদের দায়িত্ব এবং অধিকার এই দুটো কিন্তু চিহ্নিত করতে হবে। একই সাথে যে প্রতিষ্ঠান সেবাদানের বন্দোবস্ত করবে, তার দায়িত্বটি কি, তার অধিকার কি, সেটি ঠিক করতে হবে। এটি ঠিক করার পরে যদি কোনো সেবা গ্রহীতা সেবা ব্যাপারে তার কোনো প্রশ্ন থাকে, অথবা অসন্তুষ্টি থাকে, অথবা যদি সে মনে করে তার অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, তাহলে এমন একটি জায়গা থাকবে যেখানে সে প্রতিকার চাইতে পারে, এবং চাওয়ার পরে একটি নির্দিষ্ট সময়, 7 দিন, 10 দিন বা 15 দিনের মধ্যে সেই বিষয়টি সমাধান করবে। একইভাবে যারা চিকিৎসা দেবে, চিকিৎসক, নার্স এবং অন্যান্যরা, যদি তাদের প্রতি কেউ অন্যায় অবিচার করে থাকে, সে রোগী বা রোগীর সাথে লোকজন হয়, সেটিও কিন্তু অভিযোগ জানানোর জায়গা থাকতে হবে। এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ব্যাপার। এরকম একটি ভারসাম্যপূর্ণ 3 পক্ষের জন্যই আমরা বলি উইন উইন সিচুয়েশন, অর্থাৎ কেউ হারছে না, সবাই জিতছে। এই ধরনের একটি ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি অনেক দিনের। আজকের দিন পর্যন্ত কিন্তু সেটি হয়নি। কেন হয়নি? কারণ এটি হতে গেলে একদল বলে এখানে ডাক্তারদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে, আরেক দল বলে রোগীদের বা রোগীর লোকজনকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, আরেক দল বলে হাসপাতালের কে সুবিধা বেশি দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এখনো এই সময়ে, অর্থাৎ যে সময়টি অন্তত 1,500 মানুষের রক্তের বিনিময়ে, অন্তত 20 সহস্র মানুষের স্বাস্থ্যহানি, অঙ্গহানির বিনিময়ে যে সময়টা আমরা ক্রয় করেছি, অর্জন করেছি, সেই সময়েও কিন্তু নীতি নির্ধারকরা এই দ্বিধার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে নাই।
আমাদের প্রত্যাশা অতি দ্রুত এই দ্বিধার জায়গা থেকে বেরিয়ে আসুক। এবং আপনি লক্ষ্য করুন, স্বাস্থ্য খাতে নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা। কেউ কেউ তাকে বলে অন্তরালবাসিনী বা অন্তরালবর্তিনী। তাকে খুব কম দেখা যায়, তার কথা কম শোনা যায়। কেন? দেশের যদি দুটো বা তিনটি বড় সমস্যা বলেন, নিঃসন্দেহে তার মধ্যে স্বাস্থ্য একটি। আর স্বাস্থ্যের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বাকহীন, পর্দার আড়ালে থাকেন। কি দাঁড়াচ্ছে? আমরা দেখি 1 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কে হবে না হবে, সেক্ষেত্রে 3-4 জনের নাম আসে, নোটিশ জারি হয়। আমরা দেখি স্বাস্থ্য সংস্কার কমিটি একটা হলো, সেটা বাতিল করা হলো। কেন বাতিল করা হয়েছে কারণ দর্শানো হয়েছে না। আবার আরেকটি করা হলো, সেখানে কারা আছে, কি জন্য আছে, তারও প্রেক্ষাপটকে ব্যাখ্যা করা হয়েছে। তার মানে আমরা যে স্বৈরতান্ত্রিক মনোভাব থেকে বেরিয়ে এসে জনবান্ধব, জনকেন্দ্রিক একটি অবস্থা তৈরি করতে চাই, তার প্রথম শর্ত তো মানুষকে সম্মান দিয়ে, তার মতকে সম্মান দিয়ে, তার অধিকারকে সুনিশ্চিত করা। এবং যারা দেশ চালনা করছেন তারা মানুষের সেবক, এবং যাদের সেবক, এই প্রজাতন্ত্রের যারা মালিক, তাদের কাছে প্রত্যেকটা কাজকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু সেই জায়গায় তো করা হচ্ছে না। নিশ্চয়ই ডক্টর চৌধুরী, কিন্তু এই যে চিকিৎসকের ভুলের ব্যাপারে যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, এটা তো আইনের বাইরে গিয়েই একটা সংস্কৃতি দাঁড়ায়। ধরুন একজন আইনজীবী যখন ভুল করেন, একজন ইঞ্জিনিয়ার যখন ভুল করেন, মানুষজন দল বেঁধে গিয়ে তাকে পিটিয়ে দিয়ে আসে না, কিন্তু ডাক্তারদের কেন পেটায়? এই সংস্কৃতি কোথা থেকে আসে? আচ্ছা, এর কারণটা হচ্ছে দুটো ব্যাপার আছে। একটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ আইন না মানার, বিশেষ করে যাদের পেশি ক্ষমতা আছে, সংঘবদ্ধতার জোর আছে, অথবা রাজনৈতিক ক্ষমতা রয়েছে, অর্থের ক্ষমতা রয়েছে, তারা এই দেশে দীর্ঘ স্বাধীনতার পর থেকে আইন এবং আইনের শাসনকে তোয়াক্কা না করে তারা চলছে। এর ফলে তাদের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে তারা যা ইচ্ছে তাই করতে পারে। এবং বিশেষ করে চিকিৎসকের কাছে যখন মানুষ আসে অসুস্থ, রোগাক্রান্ত, সে বাঁচতেও পারে, মারাও যেতে পারে বা পঙ্গু হতে পারে, এমন অবস্থায় তখন যেহেতু তার মানুষটি ভালো হয় না, তার রোগীটি, তখন তারা ক্ষিপ্ত হয়ে এই আইন নিজের হাতে তুলে নেয়। এবং এখন পর্যন্ত আইন তুলে নেওয়ার কারণে তাদেরকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয় নাই। ফলে তারা মনে করেছে এটা একটা ইন্ডিমিনিটি, এখানে তাদেরকে কেউ। জি, আরেকটা প্রশ্ন আমি ছোট্ট করে এক লাইনে বলি, সেটা হচ্ছে এই দেশের মানুষের একটা দ্বৈত স্বভাব আছে। তারা বলে হায়াত মৌত আল্লাহর হাতে, আর যখন মারা যায় তখন বলে ফেলে মানে মানুষ মেরে ফেলছে। আমার সন্দেহ হয় তাদের ঈমান আসলে কতটা ঠিক, সেই প্রশ্ন নিয়ে। নিশ্চয়ই। ডক্টর ইসলাম, আপনার কাছে আসতে চাই। এই বিশেষ ক্ষেত্রে যেটাকে ডেঙ্গু শক সিনড্রোম বলা হচ্ছে, যে রোগী মারা গেছেন অভিজিৎ হাওলাদার, এর ব্যাখ্যাটা কি সংক্ষেপে একটু দর্শকদের জন্য বলা যায়? এবং সেক্ষেত্রে আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটে তার যে ব্যাখ্যাটা মানুষের কাছে উপস্থাপন করেন ডাক্তাররা বা হাসপাতালের অন্য কর্মকর্তারা, সেখানে কি আমাদের আসলে কাজ করার আছে? আমরা কি ঠিকভাবে রোগীদের বুঝিয়ে বলতে পারি না সবসময়? ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে যখন কোনো পেশেন্ট ভর্তি হয় তখন স্বাভাবিকভাবে আমাদের কাউন্সেলিং করার কথা, বোঝানোর কথা যে আপনার পেশেন্টটা এই স্টেজে এসছে, এটার পরবর্তী চিকিৎসা এরকম এবং এটার কমপ্লিকেশন এরকম করে আছে। তো অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনি যার সাথে কথা বলছেন তার রিসিভ করার ক্ষমতার সাথে অনেক কিছু রিলেটেড থাকে। আমি ধরিয়ে নিয়েছি আমি যখন পেশেন্টটাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, তাহলে এই পেশেন্ট আর মরার কথা না। আমি যদি আপনাকে একটু পেপার কাটিং দেখাই, একই দিনে দুইটা খবর এসছে। একটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, কারণ হচ্ছে ভুল চিকিৎসা মৃত্যুর অভিযোগ, এটা একটা। ঠিক একই সাথে ওই দিনই পেপারে এসছে ডেঙ্গুতে একদিনে 11 জনের মৃত্যু, হাসপাতালে 1079 জন। তার মানে হচ্ছে ডেঙ্গুতে যে মানুষ মারা যাচ্ছে এইটা তো মানুষ জানে, বা এটা অলরেডি স্টাবলিশ যে ডেঙ্গুতে অনেক মানুষই মারা যাচ্ছে। এবং মৃত্যুর যে কারণটা সেটা অনেক কারণে হতে পারে, যেমন একটা হচ্ছে যে শক সিনড্রোম। ডেঙ্গুতে যেটা হয় যে এক্সট্রাভাসেশন অফ দ্য ফ্লুইড হয়, ফলে হাইপোভলিমিয়া হয়, সেখান থেকে শক হয়। এছাড়া আরও অনেক কমপ্লিকেশন আছে, হেপাটিক, প্যানক্রিয়াটিক কমপ্লিকেশন হয়। তো আমি সেই দিকে যাচ্ছি না, সেই কমপ্লিকেশনের দিকে যাচ্ছি না। আমি বলছি যে কনসেনসাস মানুষের যে ধারণা, যে আমি যখন পেশেন্টটাকে হাসপাতালে নিয়ে এসেছি তখন আমি ভাবছি যে এই পেশেন্টটাকে উনি চিকিৎসা করে বাঁচিয়ে দিবেন। এই যে একটা ধারণা মানুষের, সেই ধারণার জায়গাটাতে যদি আমি যখন কথা বলছি আজ বিশেষজ্ঞ হিসাবে, তখন যদি আমি প্রপার সিচুয়েশনটা ওনাকে ব্যাখ্যা করি এবং বুঝিয়ে বলার চেষ্টা করি, উনি হয়তো যদি বুঝেন তাহলে কমপ্লিকেশনটা কমে যায়। যদি উনি না বুঝতে চান সেই ক্ষেত্রে মূল সমস্যাটা আসলে আসে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জেনেছি যে পেশেন্টের যারা আত্মীয় স্বজন ছিল,
তারা কিন্তু কনভিন্সড, মানে তারা বুঝেছে যে পেশেন্ট খারাপ অবস্থায় এসছে, এই অবস্থায় পেশেন্টের কন্ডিশন খারাপ ছিল এবং পেশেন্ট মারা গিয়েছে। কিন্তু তার যে বন্ধুবান্ধব যারা ছিল কলেজের, তারা এসে হচ্ছে এটাকে মানতে পারেনি এবং তারা প্রতিবাদ জানিয়েছে, তারা সংক্ষুব্ধ হয়েছে। তো ব্যাপারটাকে যদি আমরা মানে এরকম করে চিন্তা করি, আমার মনে আছে যে বেশ কিছুদিন আগে একটা হাসপাতালে একজন শিক্ষক মারা গিয়েছেন। উনি ওই হাসপাতালে পৌঁছানোর আগে প্রায় 7 দিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, ওষুধের দোকান থেকে একটা ওষুধ খেয়েছেন, জ্বর ছিল জ্বরের জন্য ওষুধ খেয়েছেন, খেয়ে দিয়ে যখন দেখছেন ভালো হচ্ছে না, 7 দিন পরে যখন উনি হাসপাতালে গিয়েছেন তখন উনি ইমার্জেন্সিতেই উনি আসলে মৃত্যুবরণ করেন। দেখা গেল যে চিকিৎসক আসলে কিছু করার ছিল না, কিন্তু ওই স্কুলের যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে এইটা ছড়িয়ে পড়েছে যে ভুল চিকিৎসার ফলে আমাদের স্যার মারা গিয়েছেন। ফলে ওই শিক্ষার্থীরা যে ওই হাসপাতাল ভাঙচুর করেছে। তো এই জিনিসগুলার আসলে যে লেনিন ভাই যেটা বললেন যে আপনি আইনের প্রয়োগের জায়গাটাতে যদি আমরা যদি দুই একটা মানে দৃষ্টান্ত স্টাবলিশ করতে না পারি, দেখাতে না পারি যে আসলে এই জিনিসটা করার ফলে যে ক্ষতি হয়েছে এবং তার ফলে এই শাস্তিটা তারা পেয়েছে, তাহলে না হলে আসলে এই জিনিসটা কখনোই মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা আসবে না, যদি একটা দুটো আমরা এক্সাম্পল দিতে না পারি। একটা নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আসলে কি আমরা প্রচার করতে পারছি? আমাদের যে পাবলিক রিলেশন, আপনি একটু আগে বললেন যে কেন এই ঘটনাগুলো ঘটে, কেন ইঞ্জিনিয়ার কিংবা একজন লয়ারের ক্ষেত্রে ঘটনাটা ঘটে না, ডাক্তারের ক্ষেত্রে কেন ঘটে, আমি এটার একটা ব্যাখ্যা দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি দেখেন যে যখন আমরা যারা চিকিৎসা করি, আমরা হচ্ছি একেবারে এন্ড টু এন্ড পেশেন্টের সাথে আমাদের ইন্টারাকশন হয়। আমরা পেশেন্টকে চিকিৎসা দিই, পেশেন্ট সে চিকিৎসা পেয়ে ভালো হয়, অথবা তার কোনো কমপ্লিকেশন হলে সেটা অন্যদিকে টার্ন করে। কিন্তু যখন আপনি একজন লয়ার বা যখন আপনি কোনো একজন ইঞ্জিনিয়ারের ব্যাপারটা চিন্তা করবেন, তখন কিন্তু এটা ডাইরেক্টলি এফেক্টটা বোঝা যায় না। যেমন আমি চেষ্টা করলাম, কোর্টে আমি মামলা হেরে গেলাম, রায় দিয়েছেন বিচারক সাহেব, তার মানে উনি কিন্তু অন্য একজন রায় দিয়েছেন, তার মানে সাইকোলজিক্যালি উনি কিন্তু এটা মনে করছেন না যে আমার উকিল সাহেবের কারণে আমি হেরেছি। হ্যাঁ, উনি চেষ্টা করেছেন, কিন্তু রায় তো দিয়েছেন আমার আরেকজন। ডাক্তারির ক্ষেত্রে কি হয় যে যিনি হচ্ছেন পেশেন্ট আবার যিনি ডাক্তার, দুজনের সাথে একেবারে ডাইরেক্ট কমিউনিকেশন, যে কারণে এখানেই একটু গ্যাপ হয়, এই জায়গাটাতে একটু মনে হয় যেন গ্যাপ হয়, আর অন্য কাউকে থার্ড পার্টিকে এখানে ইনভলভ করা যাচ্ছে না। সেই কারণে দেখবেন যে বাইরের দেশগুলোতে যখন চিকিৎসা সেবার যখন প্রশ্ন আসে, তখন ওখানে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, কিন্তু আদার যত সাইড আছে সেগুলো দেখার জন্য তাদের আলাদা বডি থাকে, মানে রোগীদের সাথে বা রোগীর স্বজনদের সাথে কথা বলার জন্য তো আলাদা মানুষ, আলাদা বিভিন্ন কাউন্সিলিং দেশেই থাকে, রয়েছে। কাউন্সিলর থাকে, তারা কথা বলেন, লয়ার থাকে, বিভিন্ন তারা ফ্যাক্টগুলোকে বলেন। আর লীলিন ভাই খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এনেছেন, সেটা হচ্ছে যে সংক্ষুব্ধ তো সবাই হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, কিন্তু আমাদের পয়েন্টটা কোথায়, কোন পয়েন্টটা আমরা বলবো যে এইখানে গেলে আমি আমার যেই অভিযোগটা সেই অভিযোগ জানাতে পারি। এটা কিন্তু এরকম না যে আমি আইনে আদালতে যাব, আদালতে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা অনেক লেংদি এবং সেটা অনেক ধীর গতি। এই মুহূর্তে আমার প্রবলেম হয়েছে, এই মুহূর্তে আমি একটা পয়েন্ট চাই যে পয়েন্টে আমি আমার প্রবলেমটাকে সাবমিট করতে পারি। আপনি দেখবেন যে বাইরের যেসব দেশগুলো, ইভেন কি আমাদের যে ভিয়েতনাম কিংবা এখন থাইল্যান্ড, আপনি দেখবেন যে ওদের ওখানে কমপ্লেন করার জন্য একটা সেল থাকে। আপনি কমপ্লেন করার পরে ওরা কিন্তু নিজেদের যে নিজস্ব যে ইনভেস্টিগেটিং মেথড আছে সেটা দিয়ে ওনারা কিন্তু ওই জিনিসটা ইনভেস্ট করেন, ফলে সেই সংক্ষুব্ধতার প্রকাশের একটা জায়গা তৈরি হয়। তখন ওরা কমিউনিকেট করে ডাক্তার এবং পেশেন্ট পার্টির সাথে, ফলে হয় কি যে এই জায়গাটা গ্যাপটা কমে আসে এবং এই ধরনের সমস্যাগুলো তারা এড়াতে পারে। নিশ্চয়ই, ধন্যবাদ। অধ্যাপক কিবরি, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। সংস্কারের ব্যাপারে যে 12 সদস্যের যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে নানান ধরনের প্রস্তাব স্বাভাবিকভাবে যাবে, তাদেরও একটা নিজস্ব চিন্তা আছে। এত ধরনের সমস্যা আসলে, এবং প্রশ্ন হচ্ছে গিয়ে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে আসলে কতটুকু পরিবর্তন করা যায়, সে বিষয়গুলো সামনে আসছে। কোন কাজগুলো আসলে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত স্বাস্থ্য খাতে? ধন্যবাদ। মানে বাংলাদেশে যে খাতগুলো বৃহৎ খাত, তার মধ্যে কিন্তু স্বাস্থ্য খাত হচ্ছে সর্ববৃহৎ খাত। আমরা যদি চিন্তা করি সে খাতে যাদের জনবল, সেই জনবলের সংখ্যা, অবকাঠামোর সংখ্যা এবং সব মিলিয়ে, এবং যারা সেবা গ্রহীতা তারাও কিন্তু বিপুল। আমরা বলবো যে পুরো জনসংখ্যাই হচ্ছে এখানকার সেবা গ্রহীতা। এবং যে সকল খাতকে আমাদের দেশে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়, এবং সেটা আপনি যদি বাজেটের দিক থেকে করেন, জিডিপির অংশের দিক থেকে দেখেন, সেটাও আবার কিন্তু স্বাস্থ্য খাত তার মধ্যে একটা।
এবং এখানে সবাই অসন্তুষ্ট। আপনি দেখবেন যে এখন স্বাস্থ্য খাতে যারা চিকিৎসক আছেন তারা তাদের বদলি, পদায়ন সব নিয়ে অসন্তুষ্ট। আবার যদি আপনি সেবাগ্রহীতাদের দিকে তাকান, তারা হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, তারাও কিন্তু অসন্তুষ্ট, তারাও কিন্তু সন্তুষ্ট না। সেগুলোর বিভিন্ন ধরনের প্রকাশ আমরা সবসময় দেখতে পাই এবং এগুলো কিন্তু আমরা বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন ঘটনায় এগুলো। স্বাস্থ্য খাতের সংস্কারটি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে স্বাস্থ্য খাতকে যথাযথভাবে অ্যাড্রেস আমরা আসলে কখনো করি নাই, বিগত কোনো সরকারই কিন্তু করে নাই। যদি কোনো সরকার করতো তাহলে জিডিপির হারের কথা বলেন, বাজেট বরাদ্দের দিক থেকে বলেন, বা স্বাস্থ্য সেবা দেওয়ার দিক থেকে বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন করার দিক থেকে বলেন, কোনো না কোনো অগ্রগতি আমরা দেখতে পেতাম। কিন্তু প্রকৃতপক্ষে কোনো অগ্রগতিই আমরা দেখতে পাইনি। তাহলে এই যে এখন আমরা সংস্কার করব, আপনি যেটা জানতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংস্কার করা সম্ভব কিনা, আমরা কিন্তু জানি না অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন। এটা এখন এমন একটা জায়গায় স্বাস্থ্য অবস্থা এসে দাঁড়িয়েছে যে সে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার সংস্কার করতে হলে এবং প্রতিটা জায়গা ধরে ধরে করতে হলে লম্বা সময় লাগবে। এখন মানে একেবারে অগ্রাধিকার ভিত্তিতে ধরুন 4টা জিনিস আপনি আগামী 1 বছর 2 বছরের মধ্যে করতে পারবেন, সেগুলো কোনগুলো হবে? 1 নম্বর হতে পারে যেটা হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সেবা, সেটার ব্যাপারে আমাদের একটা অঙ্গীকার ছিল যে 2030 সনের মধ্যে আমরা এটা জনগণের কাছে পৌঁছে দেব। কিন্তু দুঃখজনক হলো হচ্ছে যে আমরা সে অঙ্গীকার বাস্তবায়নের দিক থেকে অগ্রসর না হয়ে আমরা পিছিয়েছি। এবং আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করি যে সংবিধানে কিন্তু স্বাস্থ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত, এবং স্বাস্থ্য মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও আইন এবং বিধি দিয়ে কিন্তু এটা নিশ্চিত করা হয়নি। তাহলে প্রথম যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে আইনগতভাবে স্বাস্থ্য যে মৌলিক অধিকার সেটাকে নিশ্চিত করা, এবং ওই নিশ্চিত করার প্রেক্ষিতে যে সকল আইন এবং বিধি তৈরি করা যায় সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেটাকে কিভাবে বাস্তবায়নযোগ্য করা যায় সেটার একটা রোড ম্যাপ তৈরি করা। দ্বিতীয় হচ্ছে যে সরকারি হাসপাতালে যে সকল চিকিৎসক আছেন তাদেরকে যথাযথ জায়গায় তারা যাতে তাদের সর্বোচ্চ সেবাটুকু দিতে পারেন সেই সকল জায়গায় তাদেরকে পদায়ন করা। এবং যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন, বিশেষ করে আমাদের মতো দেশে কিন্তু এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান তারা আসলেই বিত্তহীন বা নিম্নবিত্ত। তাদের পক্ষে কিন্তু পকেটের টাকা খরচ করে চিকিৎসা পাওয়ার কোনো সামর্থ্য নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যে বিভিন্ন ডাটা দেখতে পাই সেই সকল ডাটায় দেখা যাচ্ছে যে 2012 সনে একজনের পকেট খরচের চিকিৎসা ব্যয়ের পকেট খরচ ছিল আপনার 64%, এটা কিন্তু 2023-এ সেটা হচ্ছে 74%। অর্থাৎ 100 টাকা যদি খরচ হয় সেই সেবাগ্রহীতা নিজের থেকে কিন্তু 74%। কিন্তু আমরা মুখে কিন্তু বলছি যে হাসপাতালে চিকিৎসা ফ্রি, বা আমরা কিন্তু বলছি। তাহলে বিভিন্নভাবে ওষুধ কিনতে গিয়ে হোক, যন্ত্রপাতি কিনতে গিয়ে হোক, বা অন্য কোনো কারণে তাকে সেখানে সেই ব্যয়গুলো করতে হচ্ছে। এবং এই ব্যয় করতে গিয়ে প্রতি বছর আমাদের হিসাবে 60 লক্ষ লোক আপনার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। আমি মনে করি প্রথম হচ্ছে এই জায়গাটাকে অ্যাড্রেস করা, যে এই জায়গাটা করে যাতে আমরা জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার ব্যাপারে বিনামূল্যে চিকিৎসা সেবা যাতে আসলেই বিনামূল্যে পরিকল্পনাটা করতে পারি। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। আপনার বিবেচনায় সেগুলো কি, এবং এর পাশাপাশি স্বাস্থ্য খাত নিয়ে যখন কথা হয় তখন একটা বড় অংশের মনোযোগ চলে যায় শুধুমাত্র চিকিৎসার দিকে, কিন্তু এর বাইরেও তো আসলে স্বাস্থ্য খাতে আর অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারেও কি আমরা মনোযোগ দিতে পারছি? ধন্যবাদ। স্বাস্থ্যখাত তো আসলে যেমন বড় তার সমস্যাগুলো তেমন বড়। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে, 1971 সনের 17 এপ্রিল বাংলাদেশ সরকার শপথ নেয়, স্বাধীন বাংলাদেশ সরকার। মে মাসের 2 তারিখে তৎকালীন মন্ত্রিপরিষদের প্রথম সভা হয় এবং সেখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর গঠন করা হয় জনাব টি হোসেন সাহেবকে মহাপরিচালক করে। প্রথম গঠিত অধিদপ্তর স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত, এখন পর্যন্ত স্বাস্থ্যের জন্য এই দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা হয়নি। ঠিক এই কথা মনে রেখে কিন্তু আমরা সংস্কারের জায়গায় যাব। সংস্কারের তো 3টে জায়গা, একটি হচ্ছে আশু সংস্কার, মানে দ্রুত কি করতে হবে, মধ্যবর্তী এবং দীর্ঘমেয়াদী, এই 3টি জায়গা। তো আমরা যদি ধরুন উপজেলা স্বাস্থ্য প্রকল্পকে আমরা উদাহরণ হিসেবে নেই, সেখানে একজন মানুষ যদি চিকিৎসার জন্য যায়, ডাক্তার দেখে তাকে যে প্রেসক্রিপশনটা লিখে দেয় তার 86% ঔষধ তাকে বাইরে থেকে কিনতে হয়। এবং এটা যখন সে দেখে সে প্রথমেই ক্ষিপ্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। তাহলে প্রথম দায়িত্ব কি,
এই ৮৬% ওষুধ সরবরাহের ব্যবস্থা করা। দ্বিতীয় দায়িত্ব কি, তাকে যে পরীক্ষা নিরীক্ষা লেখে তার প্রায় ৯৩% বাইরে থেকে করতে হয়। সে আবার বিরক্ত হয়ে যায়, তো আমি এখানে কেন আসলাম? তাহলে মানুষের ক্ষোভকে প্রশমন করতে হলে তার যে প্রয়োজনীয়তা, অর্থাৎ ৮৬% ওষুধের ব্যবস্থা করা এবং ৯৩% এটি পরীক্ষা নিরীক্ষা ওই হাসপাতালে এবারে পুরোটাই করার ব্যবস্থা করা। এখানে একটা অভিযোগ করা হয় যে হাসপাতালে যে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো থাকে সেগুলো ইচ্ছা করে নষ্ট করে রাখা হয়, যাতে বাইরের যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে মানুষ আচ্ছা, যেতে কে বাধ্য নষ্ট হন। করে? নিশ্চয়ই হাসপাতালের ভেতরের মানুষ। তাকে যারা সুপারভাইজ করে তারা কি ঘুমায় নাকি বিশ্বকাপ ফুটবল দেখে? এবং তাকে যে সুপারভাইজ করে, অর্থাৎ শুরুটা তো মন্ত্রী পর্যায় থেকে বা উপদেষ্টা পর্যায় থেকে। যদি মন্ত্রী বা উপদেষ্টা সক্রিয় হয়, তার অধস্তন যারা তারা সক্রিয় হবে, এবং এটি তো একটি শিকল প্রক্রিয়া, চেইন রিয়াকশন, সেটি তো ঘটবে, সেটি ঘটে না। আচ্ছা, তৃতীয়ত দেখুন, যখন একজন মানুষ আউটডোরে সে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, তার প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং হাসপাতালের অন্যান্য যারা কর্মরত কর্মচারী তাদের পক্ষ থেকে যে ব্যবহারটা করা হয় সেটা হচ্ছে একজন অনুগ্রহ প্রার্থীকে তারা অনুগ্রহ দান করছে। অর্থাৎ এই দেশের একজন নাগরিক তার অর্থে পরিচালিত স্বাস্থ্য সেবা কেন্দ্রে তাকে অনুগ্রহ প্রার্থীর মতো দাঁড়াতে হয়। এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এই তিনটা পরিবর্তন যদি এই সরকার করতে পারে, তাহলে আমি বলবো যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে স্বাস্থ্য খাতে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন সরকার কিভাবে করবে? আচ্ছা, সরকার এভাবেই করতে পারে। বিষয়টা এরকম, ধরুন একটি বড় হাসপাতাল, হাসপাতালে পরিচালক ঢুকছেন, দেখলেন এক টুকরা কাগজ পড়ে আছে, তিনি কাগজটা তুলে ডাস্টবিনে ফেললেন। তাহলে যার পরিষ্কার করার কথা, তার অধস্তন যে মেম্বারগুলো রয়েছে, তারা কি করবে? সাথে সাথে জিহ্বায় কামড় দেবে, এবং এর পরের দিন একই ব্যাপার হলে পুরো চেইনটাকে সে জবাবদিহিতার মুখোমুখি আনবে। আমরা তো একটা কথা বলি, যদি মাথা ঠিক থাকে শরীর ঠিক করা যায়। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পূর্ণ অধিবেশনে, যখন সবার জন্য স্বাস্থ্য ২০০০ সনের মধ্যে এটা নিয়ে আলাপ হচ্ছিল, তখন একটি সিদ্ধান্ত এসেছিল, দেয়ার ইজ নো আদার সলিউশনস এক্সেপ্ট দ্য পলিটিক্যাল সলিউশনস। রাজনৈতিক সমাধান ব্যতিরেকে অন্য কোনো কিছু দিয়েই স্বাস্থ্যকে মানে জনগ্রহণযোগ্য, মানে জনকেন্দ্রিক করা যাবে না। এখন এটা তাহলে কি করা যাবে? আমরা একটা সংস্কার কমিটি দেখতে পাচ্ছি, এর আগে আরেকটা হয়েছিল, ওটাকে বাতিল করা হয়েছে। আচ্ছা, এই সংস্কার কমিটির দিকে তাকালে আমরা কি দেখি? এক দুটো ব্যতিক্রম বাদে, মানে যদি আমি ৭০% কথা বলি, ইটস অ্যান ওল্ড ম্যান ক্লাব। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই আমার ঘনিষ্ঠ লোকজন, সিনিয়র বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা তো একটা এমন লোকদের যাদের জন্য উপজেলা কমিউনিটি ক্লিনিক, জেলা পর্যায়ে কি হচ্ছে, সরেজমিনে দৌড়ানোর মতো, নিঝুম দ্বীপে কি হচ্ছে, যমুনার চরে কি হচ্ছে, পদ্মার চরে কি হচ্ছে, এটি দেখার মতো বিষয় তাদের থাকতে হবে। তো এবং আমি গুনে গুনে বলে দিতে পারি কয়জন কত বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘন্টার জন্য থেমে দেখেননি রোগীরা কেমন স্বাস্থ্য নেয়। তাহলে কি দাঁড়াবে? সেই উপরে উপরে পরিবর্তন দিয়ে হবে না তোরে ভাই। ঢাকার শহরকে সাজালে বাংলাদেশ সাজে না। ঢাকার শহরে বসে বাংলাদেশটাকে দেখা যায় না। যেমন এর আগে ইউনিভার্সাল হেলথ কাভারেজের নামে টাঙ্গাইলের ৩টি উপজেলাতে বিমাভিত্তিক স্বাস্থ্য প্রকল্প চালু হয়েছিল সরকারি নির্দেশে। এটা কেন টাঙ্গাইলে হয়েছিল? চমৎকার একজন কর্মকর্তা বলতে বলতে বলছিলেন যে এটি ঢাকার কাছে, তো ঊর্ধ্বতন কর্মকর্তারা সহজেই যেতে পারে। আপনি লক্ষ্য করুন, ঢাকার কাছে যেতে পারবে এই জন্য টাঙ্গাইলে। নীলফামারী কেন না? ঢাকার থেকে দূরে। দীঘিনালা কেন না? ঢাকার থেকে দূরে। সুনামগঞ্জের হাওরের একটা জায়গায় কেন না? ঢাকার থেকে দূরে। এই জায়গা থেকে বেরিয়ে এসে সংস্কারক যে হবে, তাকে তো মানুষকে চিনতে হবে, বাংলাদেশটাকে চিনতে হবে, বাংলাদেশের আনাচে কানাচে কি ঘটছে তাকে চিহ্নিত করতে হবে। গান্ধী একটা কথা বলতে, ডিসকভার ইন্ডিয়া। আমরা এখন বলতে চাই ডিসকভার বাংলাদেশ। বাংলাদেশকে আবিষ্কার করো, চেনো, তারপরে কোন কোন জায়গায় মেরামত করতে হবে সেটা দেখতে হবে। ঢাকায় বসে বিদগ্ধ জনের একটি ক্লাব তৈরি করে স্বাস্থ্য খাতে পরিবর্তন সম্ভব না। আমি আজকে বলছি, আপনি ১ বছর পরে আমার সাথে কথা বলবেন, দেখেন হয় কি না। জি, ধন্যবাদ। ডক্টর ইসলাম, আপনার কাছে ফিরে আসতে চাই। বেসরকারি খাতে অনেক সংখ্যক রোগী প্রতি বছর যাচ্ছেন চিকিৎসা সেবার জন্য। সেখানে যেমন ভালো হাসপাতাল রয়েছে এবং অনেক হাসপাতাল রয়েছে যেখানে মানহীন চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে।
এই যে বেসরকারি হাসপাতালগুলোতে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা, সেটা আসলে কিভাবে করা সম্ভব? এবং আরেকটা বিষয় হচ্ছে, যেখানে ভালো চিকিৎসা পাচ্ছেন সেখানে আবার চিকিৎসা ব্যয় অনেক ক্ষেত্রে রোগীর ধরাছোঁয়ার বাইরে, সেক্ষেত্রে আসলে কি করার রয়েছে? ধন্যবাদ। খুবই আমি এই প্রশ্নে আশা করছিলাম। আমি একটু আপনাকে স্ট্যাটিস্টিক্স বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে স্বাস্থ্য খাতের আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থাটা কীরকম। আমরা সবসময় ভুলে যাই যে স্বাস্থ্যের সাথে ইকোনমি একটা মানে ওতপ্রোত সম্পর্ক আছে। আপনি যখনই কোনো একটা কিছুকে ফিজিবল করতে চাবেন, আপনি যদি ইকোনমিকে সাইড বাই সাইড না রাখেন, তাহলে হচ্ছে আপনি ওই জিনিসটাকে ফিজিবল করতে পারবেন না। স্বাস্থ্য খাতে একটা বড় ব্যয় আছে, এটাকে বলে হচ্ছে আউট অফ পকেট ব্যয়, যেটা হচ্ছে যে সরকার প্রোভাইড করার পরেও মানুষের পকেট থেকে যে টাকাটা দেওয়া লাগে, সেটাকে ওপিপি বলে, ওওপি বলে। এটা আমি একটু আপনাকে যদি স্ট্যাটিস্টিক্স দিই, বাংলাদেশে এইটা 64 থেকে 69% বৃদ্ধি পেয়েছে, যেখানে কমার কথা। আমাদের টার্গেট হচ্ছে কমানো। ঠিক ওই একই সময়ে ভিয়েতনামে হয়েছে 40, থাইল্যান্ডে 11, ইন্দোনেশিয়াতে 32, মানে তারা কমিয়েছে আর আমরা বেড়ে গিয়েছি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে আমাদের এই দেশে আমরা স্বাস্থ্য খাতে ইকোনমিক সেক্টরটাকে সবসময়ই ওভারলুক করে যাচ্ছি। আপনি যখন একটা মানুষ স্বাস্থ্য খাতে, আপনাকে যদি আমি বলি যে আমার অসুস্থ হলাম, আমি একটা ভালো হাসপাতাল খুঁজছি, যে আমার কাছে মনে হচ্ছে যে এভার কেয়ার কিংবা স্কোয়ার কিংবা ইউনাইটেড হসপিটালে গেলে আমার এই চিকিৎসাটা ভালো হবে, এটা এনভায়রনমেন্ট খুব ভালো, বাট আমি দেখলাম যে ওখানে আমার পেমেন্টটা বেশি লাগছে। তাহলে আমি করব কি? তখন আমি কম্প্রোমাইজ করব। ফার্স্ট কম্প্রোমাইজ করব কি, আমার এখন অ্যাফোর্ডেবিলিটির ভিতরে কোন হসপিটালটা আছে। যে ক্লিনিকটাতে আমি গেলাম, সেই ক্লিনিকটা এনভায়রনমেন্ট আমার পছন্দ হলো না, কারণ তারা ওই ক্লিনিকটাকে মেনটেন করার জন্য তার যেই ক্যাপাসিটি আছে, যেটা তার আর্নিং, সেটা দিয়ে সেই ক্যাপাসিটিকে যতটুকু সম্ভব সে করছে। হ্যাঁ, হেলথ মিনিস্ট্রি এটা মনিটরিং করছে, ডিজি হেলথ মনিটরিং করছে, সেটা আলাদা কথা। আমি বলছি যে ইকোনমি ব্যাপারটা বলছি। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এবং এটা গভর্নমেন্ট থেকে আমরা যদি শুরু করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো সংস্কারই আসলে হবে না। কারণ সংস্কার করতে গেলে প্রথম প্রশ্নটাই হচ্ছে আপনি এটার প্রোভাইডার কারা হবে, কোথা থেকে টাকাটা আসবে। এবং দেখেন, যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনার এই সেক্টরে এই অসুস্থতার জন্য আপনাকে যে চিকিৎসাটা করা লাগবে, সেটার জন্য আপনাকে ইনস্ট্যান্ট কোনো মানি দিতে হবে না, তাহলে আপনি কিন্তু চাবেন যে বেস্ট হসপিটালে যেই আমি চিকিৎসাটা নিব। যেহেতু আপনি ইকোনমি নিয়ে টেনশন করা লাগছে না, তাহলে আপনি যেহেতু আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি করছে, সেহেতু আপনি ভালো হাসপাতালে যেতে পারছেন, এফোর্ড করতে পারছেন বাই ডিফল্ট, আর আপনি কম্প্রোমাইজ করা লাগছে না। তাহলে বাংলাদেশে কোনো মাঝারি বা নিম্নমানের ক্লিনিক তৈরি হবে না। কারণ হচ্ছে ওখানে কোনো পেশেন্ট যাবে না এই কারণ তার হেলথটা কাভারেজ হচ্ছে বাই দ্য ইন্স্যুরেন্স, পয়সা দিবে কি ইন্স্যুরেন্স কোম্পানি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে হেলথ ইন্স্যুরেন্স ভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সেখানে অনেকেরই তো ইন্স্যুরেন্সের যথেষ্ট কভারেজ থাকে না, যাদেরকে বলা হচ্ছে আমি সেটা আসছি। সে কারণে অনেকে সমস্যা রাইট, পাচ্ছেন, ইন্স্যুরেন্সের টাকা দিতে অনেক সমস্যা হচ্ছে। রাইট। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লোয়েস্ট ক্যাটাগরি হাসপাতালও আমাদের এখানকার হাইয়েস্ট ক্যাটাগরি হাসপাতালের চেয়ে অনেক ভালো মানের, মানে ইন টার্মস অফ দেয়ার স্ট্রাকচার, একাডেমিক স্ট্রাকচার, তারপর কষ্ট হচ্ছে। সেটাও আমি সেটা না করছি না যে কষ্ট হচ্ছে না। বাংলাদেশে একটা হেলথ এক্সপেন্স নিয়ে একটা আছে, যে বছরে আমাদের 46 পার হেড, আমাদের যে 18 কোটি মানুষ, পার হেড $46 পার ইয়ার আমাদের মাথাপিছু ব্যয় করা লাগে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখন আপনি $46 মানে হচ্ছে 5,500 টাকা। তাহলে গভর্নমেন্ট কিন্তু এখনও এমন একটা জায়গায় আছে, এবং আমাদের এখানে আমি এখানে ভিজিট নিচ্ছি, আমাদের এখানে কনসালটেন্টরা ভিজিট নিচ্ছে হয়তো ম্যাক্সিমাম 1,000 থেকে 1,500 টাকা, কথা বলছি। সেখানে আপনি যদি আমেরিকাতে যান, সেখানে আপনি $200 মানে হচ্ছে প্রায় 24,000 টাকার উপরে। তাহলে আমরা কিন্তু এখনও মানে আমি বলতে চাচ্ছি যে ডাক্তারের পিছনে যে ব্যয়টা আপনি করবেন, সেই ব্যয়টা এখনও ওই লেভেলে যায়নি যে এটা আমেরিকার মতো জায়গাটাকে ছাড়িয়ে যাবে। আমি সেটা বলছি না। আমি বলছি আমরা তো আমাদের ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী আমাদের যে প্রোভাইড করার যে ক্ষমতাটা, আমরা মনে করি যে এটা যদি ইকোনমিক সেক্টরটাকে যদি আমরা একটুখানি অ্যানালাইসিস করি, যে আমাদের 18 কোটি মানুষের জন্য পার হেড কত টাকা বাজেট হতে পারে, সেখান থেকে আমরা আমাদের যে জনসাধারণ তাদের কাছ থেকে আমরা মান্থলি কত টাকা করে ইনস্টলমেন্ট নিতে পারি, এটা ক্যাটাগরাইজ হয়ে থাকতে পারে, যে কেউ হয়তো 50 টাকা দিল মাসে, কেউ হয়তো 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, কিন্তু এটা করা সম্ভব। এবং পাইলট প্রজেক্ট করে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে হয়তো 5 বছর বা 10 বছরের ভিতরেই বাংলাদেশের হেলথ সেক্টরের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কারণ আপনি দেখবেন যে কোনো প্রবলেম আপনি যাবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা এসে থেকে ইকোনমিতে, যে প্রবলেমে আপনি যাবেন না কেন। কারণ ইকোনমিক ব্যাপারটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে অবশ্যই স্বাস্থ্য খাতের এই সলিউশন হবে, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে প্রবলেম ব্যুরোক্রেসি। আপনি দেখবেন যে ধরেন স্বাস্থ্য খাতে আমি স্বাস্থ্য নিয়ে ডিল করি, প্রতিদিন পেশেন্ট দেখি, পেশেন্টের প্রবলেম খুঁজি, আমার প্রবলেমটা দেখি কোথায় প্রবলেম হচ্ছে। আমাকে যদি পলিসি মেকিংয়ে আপনি না রাখেন, তাহলে আসলে আপনি একটা সাইড অন্ধকার রেখেই পলিসি মেকিংয়ে যাচ্ছেন। সেই জায়গাটাতে আমার সাজেশন হচ্ছে যে আমাদের যে হেলথ মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিতে অ্যাটলিস্ট 50-60% ডাক্তার রিক্রুটমেন্ট দিতে হবে। তাতে হবে কি যে পলিসিগুলা আমরা অনেক ইজিলি, অনেক সাবলীলভাবে এটা ফিজিবল করতে পারবো এবং এটা ইমপ্লিমেন্টেশনটা ভালো হবে এবং আমাদের যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেগুলো সলিড ডাটা হবে, সেটা কারো কাছে শুনে বা কোনো কাছ থেকে নিয়ে না, যেহেতু ডে টু ডে প্র্যাকটিক্যালি আমরা সেটা পাচ্ছি। থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে কি ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্ট কেমন, যেমন প্রোভাইডার, যারা প্রোভাইড করছে স্বাস্থ্যসেবা এবং যারা রিসিভ করছে, দুজনেরই সুরক্ষা থাকতে হবে। আপনার একটা যদি আইন যদি আমরা থাকি, যেমন আমি আপনাকে কন্ট্রারি একটা কথা বলি, আমরা সবসময় ডাক্তারদের কথা বলি, তো এবার আমি রুগীর কথা বলি। আপনি বলেন যে গত 15 বছরে কয়টা কেস আপনি জানেন যে একটা ডাক্তারের নামে একটা অভিযোগ এসেছে, সেটার প্রপারলি ইনভেস্টিগেট হয়েছে এবং সেইটার একটা সলিউশন আমরা জেনেছি। আবার একই সাথে যদি আপনি মনে করেন যে একটা হাসপাতাল ভাঙচুর হয়েছে, একজন ডাক্তারকে অপদস্থ করা হয়েছে, সেইটারও কি হলো আমরা কিন্তু সেটার কোনো রেজাল্ট পাই না। ফলে হয়েছে কি, ধরেই নেওয়া হয়েছে যে আমি যদি প্রেশার দিতে পারি তাহলে আমি গেইনার হব। এবং হাসপাতালে যতগুলো ভাঙচুর হয় প্রাইভেট সেক্টরে, তার মধ্যে 80% ভাঙচুরের রেজাল্ট হয় হচ্ছে বাই গিভিং মানি। আপনি টাকা পয়সা লেনদেন করে ওটাকে মিনিমাইজ করে দেওয়া হয়। দ্যাট ইজ অলসো এন ইকোনমি। কারণ আমি হয়তো দেখলাম যে আমার পেশেন্ট মারা গেছে, আমার 7 লাখ টাকা বিল বাকি হয়েছে, এখন আমি একটু ভাঙচুর করে এটাকে কমিয়ে 3 লাখ টাকা কমিয়ে ফেললাম, 4 লাখ টাকা দিলাম। তাহলে এই যে আমি বলছি যে আমাদের ইকোনমিক সেক্টরটা যতক্ষণ না আমরা ওপেনলি একেবারে রাগ ঢাক ছেড়ে, আমরা যতদিন না পর্যন্ত হেলথ সেক্টরে ইকোনমি নিয়ে কথা বলবো ওপেনলি, যে এটা হেলথ সেক্টর, এটা সেবা খাত হলো, এটাকে আপনার সার্ভিসটা বাই করতে হবে এবং বাই করার প্রসিডিউরগুলো এরকম করে হবে এবং এইটার ক্ষেত্রে এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম যদি আমরা করতে না পারি, ইকোনমিটা যদি আমরা ওপেন করতে না পারি, তাহলে আসলে হেলথ সেক্টর কখনোই কিছু হবে না। জি, ধন্যবাদ। অধ্যাপক কিবরিয়া, আপনার কাছে আসতে চাই। স্বাস্থ্য খাতের চিকিৎসকদের নিয়ে যতটা কথা হয়, এই খাতে জড়িত অন্যান্য যারা পেশাজীবীরা রয়েছেন, সেখানে নার্স রয়েছেন, মিডওয়াইফরা রয়েছেন, অন্যান্য টেকনিশিয়ানরা রয়েছেন, এদের ব্যাপারে আসলে কি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে এবং এই খাতে আরো দক্ষ মানুষ সৃষ্টি করার জন্য কি করা প্রয়োজন? ধন্যবাদ, আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। মানে আমাদের যত খবরাখবর আমরা দেখি এবং যত আলোচনা করি, সবগুলো কিন্তু রুগী এবং ডাক্তার এবং রুগী কেন্দ্রিক। কিন্তু স্বাস্থ্য একটা বড় খাত এবং একটা সমন্বিত সেবা পদ্ধতি আমি যদি বলি, এবং সেখানে ডাক্তার আছেন, নার্স আছেন, ওয়ার্ড বয় আছেন, ক্লিনার পর্যন্ত আছেন, প্রত্যেকেরই সুনির্দিষ্ট দায়িত্ব আছে এবং যে কোনো একটি অঙ্গ ছাড়া বা যে কোনো একটি সেবা ছাড়া কিন্তু আপনি পূর্ণাঙ্গ সেবা দিতে পারবেন না। এবং খুব খুব আশ্চর্যজনক একটা তথ্য হচ্ছে যে বাংলাদেশে নার্সের চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি। মানে এটা কোনোভাবেই মেলানো যাবে না। আপনার যেখানে প্রতি একজন চিকিৎসকের জন্য 3 জন নার্স থাকার কথা, মানে WHO রিকমেন্ডেশন অনুযায়ী, সেখানে আমাদের দেশে প্রতি একজন চিকিৎসকের বিপরীতে নার্স হচ্ছেন 0.75। সেখানে চিকিৎসকের সংখ্যাই তো কম জনসংখ্যার তুলনায়। চিকিৎসকের সংখ্যা অনেক কম আমাদের এখানে, মানে নার্সের সংখ্যা আরো অনেক আরো কম। কিন্তু একজন চিকিৎসক যে পরিমাণ রুগীকে সেবা দিবেন, তার চেয়ে বেশি নার্স লাগবে আপনার সেই রুগীকে সেবা দেওয়ার জন্য। এবং তাহলে তাদের দক্ষতাও থাকতে হবে, কারণ তিনি তো কিছু কাজ করবেন, তিনি একটা ইনজেকশন দিবেন, সেই ইনজেকশনটা পড়তে জানতে হবে, সেই ইনজেকশনটা ডিজলভ করতে জানতে হবে, সেই ইনজেকশনের সাইড এফেক্ট জানতে হবে। তাহলে এই বিষয়গুলো এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা আসলে জানি না যে আমরা আসলে কি করব। যেমন টেকনিশিয়ান, সম্ভবত 10 বছরের উপরে বাংলাদেশের সরকারি খাতে কোনো ল্যাব টেকনোলজিস্ট এবং কোনো রেডিওলজিক্যাল টেকনোলজিস্টের আপনার নিয়োগ দেওয়া হয় নাই। কোনো একটা আইনি জটিলতার ফাঁকে এই নিয়োগ বন্ধ আছে। তাহলে আপনার এক্সরে মেশিন আছে, সেই এক্সরে মেশিন কে চালাবে? আপনার সিটি স্ক্যান মেশিন আছে, তাহলে আপনি একটা সিটি স্ক্যান একজন টেকনিশিয়ানকে দিয়ে আপনি কয়টা সিটি স্ক্যান মেশিন চালাবেন? আপনার ওখানে শত শত রুগী যাচ্ছে, আপনার ল্যাব টেকনিশিয়ান একজন, উনি কয়টা স্লাইড দেখবেন, উনি কয়টা পরীক্ষা করবেন? তো এই এখন সব তাই হয় এবং সবাই অসন্তুষ্ট থাকে, লম্বা লাইন থাকে, লাইনে দাঁড়ায় অসন্তুষ্ট হয়, পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হয়, তখন অসন্তুষ্ট হয়। এখন একজন রুগী আজকে আসছেন, আপনি দেখলেন, অ্যাডভাইস করলেন, পরের দিন তিনি আসলেন, এসে তিনি রিপোর্ট পেলেন, রিপোর্ট যখন পেলেন তখন আবার ডাক্তারকে পেলেন না, তারপরের দিন আবার আসলেন। এখন আপনি
একটা রুগীকে এনে তার চিকিৎসা পেতেই দেখা যাচ্ছে যে 4-5 দিন চলে যাচ্ছে। এই 4-5 দিন তিনি যেখান থেকে আসতেছেন সেখান থেকে তার খরচ, এখানে আসতেছে খরচ। তখন হয় কি, আপনার বেসরকারি খাত, আমরা যে বলি যে বেসরকারি খাত যে অসাধুতা করে এবং বেসরকারি খাত যে আমাদের ঘাড়ের উপরে চেপে আছে এবং আমাদেরকে শোষণ করছে, এই জায়গাটা তাদের জন্য লাভবান হয়। তারা এখান থেকে নিয়ে যায়। বেসরকারি খাতে এসে আপনাকে বলে যে হ্যাঁ আমার পরীক্ষা করেন, আমি আজকে আপনাকে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিচ্ছি, 2 ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি, 3 ঘন্টার মধ্যে পারো না। এখন যখন আপনি স্বাস্থ্য সেবাটা দিতে পারছেন না, তখন একটা মাঝখানে চক্র তৈরি হয়, সেই দালাল চক্র আবার ওই বেসরকারি খাত এবং এখানকার যে রুগী তার মাঝখানে কাজ করে, এবং সেখানে যে আমাদেরও কেউ জড়িত না, এটা আমরা কিন্তু জোর গলায় বলতে পারি না। তাহলে এই যে পুরো একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে যদি আপনি প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে বা যথাযথ পরিমাণে জনবল নিশ্চিত করতে না পারেন, শুধু জনবল বলবো না, দক্ষ জনবল নিশ্চিত করতে না পারেন, আমরা আসলে কখনো সেবা দিতে পারবো না এবং সেবা গ্রহীতাকে সন্তুষ্ট করতে পারবো না। এবং একই সাথে দেখা যায় যে আমাদের এখানে কোনো রেফারেল ব্যবস্থা না থাকায় যারা সেবা প্রদান করেন তারাও কিন্তু খুব চাপের মুখে থাকেন। তার রুগী দেখার কথা 10টি, উনি দেখছেন 100টি। আপনি যদি কোনো হেলথ কমপ্লেক্সে যান, বাংলাদেশের কোনো বড় হসপিটালে যান, আপনি দেখবেন যে আউটডোরে রুগী ভর্তি। এখন সেখানে চিকিৎসকের সংখ্যার সংকট, উনি কয়টা রুগী দেখবেন? এখন রুগী বের হয়, সে বলে যে আমাকে তো দেখলো না, আমার কথা তো শুনলো না। কিন্তু ওনার মাথায় তো রয়ে গেছে যে আমাকে সকাল থেকে এই 2টা-3টার মধ্যে এই 100 রুগী এসেছে, 100 রুগী আমাকে দেখে শেষ করতে হবে। উনি কিভাবে করবেন? উনি এইভাবে করেন। এটা একটা সংকট। আরেকটা সংকট হচ্ছে যে একই প্রতিষ্ঠানে সেবা দেওয়ার একটা নিয়ম চালু করতে হবে। আমি সকালবেলা 8টার সময় হোক, 8:30টার সময় হোক, আমি যে হাসপাতালে ঢুকবো, আমি রাত 8টায় হলেও আমি সেখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। এই যদি আমি না করি তাহলে হবে কি, যে যখনই এই যে বিপুল যে চাপ, এটাকে আমি সামাল দিতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কিভাবে করবেন, কারণ বেসরকারি খাত সেখানে দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে বেসরকারি প্রাইভেট প্র্যাকটিসের কি হবে? তাহলে এই জায়গাগুলো তো আসলে চিন্তা ভাবনা করে অ্যাড্রেস করতে হবে। যিনি প্রাইভেট সেক্টরে কাজ করবেন তিনি প্রাইভেট সেক্টরেই কাজ করবেন। এখন যেহেতু সরকারি ক্ষেত্রে আপনার বেতন কম, ভাতা কম, এই বিষয়টা সামনে আসবে, তাহলে সেটাকে আপনি অ্যাড্রেস করতে হবে। আপনি ডাক্তার কিন্তু সেবা দিচ্ছে, আপনি দেখেন উনি কিন্তু বের হয়ে সরকারি হাসপাতাল থেকে বের হয়ে কিন্তু উনি ক্লিনিকে যাচ্ছেন, উনি কিন্তু রাত 12টা, 11টা, 12টা পর্যন্ত কিন্তু উনি রুগী দেখছেন। কিন্তু এই যে সমন্বিতভাবে রুগী দেখা, এটা কিন্তু আর হচ্ছে না। তার ফলে রুগীও অসন্তুষ্ট, ডাক্তারও বিরক্ত, আমরাও যথাযথ সেবা পাচ্ছি না। ডক্টর চৌধুরী, আপনার কাছে ফিরে আসি। একটা কথা প্রায়শই ঘুরে ফিরে আসে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার সাথে ডায়াগনস্টিক ল্যাব এবং চিকিৎসকের এক ধরনের অশুভ আতাত, যেখানে আসলে অপ্রয়োজনীয় চিকিৎসা, অপ্রয়োজনীয় পরীক্ষা বা অপ্রয়োজনীয় বা নিম্নমানের ওষুধ লেখার এক ধরনের প্রবণতার অভিযোগ আমরা বিভিন্ন সময় শুনি। এটা কতটুকু বাস্তব, এবং যদি হয়ে থাকে সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা কি? এটি একই সাথে বাস্তব এবং বাস্তব না। সমস্ত পেশায় কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চিকিৎসকদের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, তারা এই দুষ্ট অশুভ চক্রটা তৈরি করে। কিন্তু একটা বড় অংশ এই চক্রের বাইরে। কোনো অশুভ চক্র বা দুর্বৃত্তায়ন ভাঙে কিভাবে? আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে। তাহলে আমরা চাইবো একটি আইনি শাসন, একদম উপর থেকে শুরু করে নিম্ন পর্যন্ত আইনি শাসন। সেই আইনি শাসনের জন্য তো স্বাস্থ্য খাতে যেমন আইন দরকার, তেমনি একটি পরিপূর্ণ কাঠামো দরকার। যেমন আপনি এর আগে বলেছিলেন যে এদেশে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা দুটিকে মানুষ এক করে ফেলে, কথাটা কিন্তু যথার্থ। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা হচ্ছে 5টি পিলার বা স্তম্ভ। প্রথম হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে ধারণার উন্নয়ন করার জন্য প্রমোটিভ হেলথ কেয়ার। দ্বিতীয়টি হচ্ছে রোগকে প্রতিরোধ করার জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তৃতীয়ত হচ্ছে কেউ রোগাক্রান্ত হলে তাকে চিকিৎসা সেবা দেওয়া, কিউরেটিভ হেলথ কেয়ার, যেটাকে আমরা ডাক্তারি বলি আর কি। আর এরপরে হচ্ছে যে মানুষটি রোগাক্রান্ত ছিল, ভালো হলো, তাকে তার কাজে সমাজে ফিরিয়ে দিতে হবে। এটাকে বলা হয় রিহ্যাবিলিটেটিভ বা পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা। আর যে কতগুলো রোগ কখনোই ভালো হবে না, তার ব্যথা বেদনা কষ্ট কমিয়ে রাখতে হবে, তাকে আমরা বলি প্যালিয়েটিভ হেলথ কেয়ার বা উপশমনমূলক স্বাস্থ্যসেবা। এই যে 5টা স্তম্ভকে ভিত্তি করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কিন্তু এখনো গঠিত হয় নাই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার দেখেন, আমি আগের সূত্র ধরে বলছি প্রশ্নে, সেটি হচ্ছে
বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী 31.66% মানুষ শহরাঞ্চলে বাস করে, অথচ এই 31.66 প্রায় 5.5 কোটি মানুষের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, তাদের সেবা দেয় হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যার কোনো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, জনবল নাই, লোকবল নাই, কিচ্ছু নাই, ফান্ড নাই। তো ঢাকার মতো শহরে বা চট্টগ্রামের মতো শহরে কিছু গত 24 বছর যাবৎ কিছু প্রজেক্ট ভিত্তিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, একটি দেশের প্রায় 32% মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে রেখে দেওয়া হচ্ছে, এবং সংস্কারের ক্ষেত্রে কিন্তু প্রথম একটি গুরুত্ব দেওয়া দরকার। দ্বিতীয়ত আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে বেসরকারি খাত এখন দেশের চিকিৎসা সেবা, নট স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবার 55% দিচ্ছে। তাদেরকে কে নজরদারি করে? তার দেখভালটা কে করে? তার বিকাশটাকে কে সহায়তা করে? তার কে দুর্নীতিটাকে দমন করে? কেউ নাই তো। ফলে ইচ্ছে মতো যা ইচ্ছা হচ্ছে, মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি করে কিছু দেখানো হয়, এবং এর ফলে কিন্তু আপনি যে অশুভ আতাতের কথা বললেন, এটি নানা পর্যায়ে তৈরি হচ্ছে। তার মানে পুরো বিষয়টিকে যদি আইন, বিধি এবং সুশাসন দ্বারা অ্যাড্রেস করা যায়, তাহলে থেকে বেরিয়ে নিশ্চয়ই। ডক্টর ইসলাম, যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটু যে গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালের কথাটা একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটাল যখন একটা হসপিটাল প্রজেক্ট হিসেবে যখন আসে, তখন সেখানে একটা হিসাব করা হয় যে আমার কয়টা বেড থাকবে, তার এগেনস্টে কয়টা পেশেন্ট থাকবে, আমি কত প্লেট খাবার এখানে দিব, কতটুকু ওষুধ সাপ্লাই দিব, সব ঠিক করা থাকে। এখন আপনি 500 বেডের একটা হাসপাতাল তৈরি করলেন, কিন্তু সেখানে আপনি 5000 লোককে অ্যাকোমোডেট করলেন। প্রবলেমটা শুরু হয় সেখান থেকে। একটা স্বাস্থ্যকেন্দ্র যখন তৈরি হয়, তখন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে একাডেমিক এনভায়রনমেন্ট যেমন থাকে, তেমনি ক্লিনিক্যাল সাইডের চিকিৎসাও করা হয়। এখন আপনি যদি ডেভেলপমেন্ট চান, তাহলে আপনার একাডেমিক রিসার্চ সেগুলোকে যদি জারি রাখতে হয়, তাহলে আপনাকে এই পেশেন্ট বাল্কের জায়গাটাতে আপনাকে রেস্ট্রিকশন করতে হবে যে আমার বেড আছে 500টা, আমি 500 জনই ভর্তি দিব। এবং সেটার জন্য সরকার কি করতে পারে? সরকার ঠিক করবে। কারণ আমি যখন একটা পেশেন্টকে ভর্তি করে বিছানা না দিয়ে যখন আমি ফ্লোরে শুয়ে রাখলাম, ফার্স্টেই তার ডিগনিটি নষ্ট হলো, এবং সেখান থেকে শুরু হয় দালালি এবং অন্যান্য চক্র। সে চায় আর একটু ভালো, তখন কিছু পয়সা খরচ করে, একটু বিছানা ওঠার জন্য পয়সা খরচ করে, তারপরে সেখানে যখন দেখে 1 মাস ওয়েট করতে হচ্ছে, তখন সে প্রাইভেটে যায়। আলটিমেটলি পুরো জিনিসটাই ইকোনমির সাথে রিলেটেড। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে হেলথ সেক্টর আছে, আপনি বলেন আমরা শুধু বলছি ডাক্তার এবং নার্স, আপনি এই একটা হাসপাতাল চালাতে গেলে, একটা হাসপাতালে একটা বড় মাস হচ্ছে অ্যাটেন্ডেন্ট, ড্রেসিং করে যারা, ওয়ার্ড বয় এবং আনুষঙ্গিক যারা আছে। আপনি কি বলেন কোনো হাসপাতালে এই শ্রেণীকে ট্রেন্ড আপ করার জন্য কোর্স বা কোনো কিছু আছে বাংলাদেশে? এবং এদের কি রিক্রুটমেন্ট কোনো পলিসি আছে? তা নাই। যে কারণে হচ্ছে ওই যে আনস্কিল পার্সোনালকে আমরা নিচ্ছি, ফলে তার প্রোভাইডেশন অফ দ্য সার্ভিস এই কনসেপশনই তার নাই। সো সে কীভাবে দিবে? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনারা যে বিভিন্ন স্বাস্থ্য সহায়ক কিছু কোর্স আছে, যেমন ম্যাথস আছে, অন্যান্য কিছু আছে, আসলে ওদের উদ্দেশ্যটা কি? আপনি সরকারি হাসপাতালে যখন আপনি অর্গানোগ্রাম করেন, তখন অর্গানোগ্রামের ভিতরে আপনি আসলে কত % তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য রেখেছেন, আর কত % আপনি পাস করাচ্ছেন প্রতি বছর? তাহলে অসন্তোষ কেন আসবে না? আমার যেই স্ট্রাকচারের ভিতরে আমার যেই জায়গাটাতে যেই ধরনের ম্যান পাওয়ার দরকার, সেই জায়গাটাতে সেই ম্যান পাওয়ার ডেভেলপ করার জন্য সেই ধরনেরই মানুষের সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমার চালু করতে হবে। এই জায়গাটাতে একটা বড় গ্যাপ আছে। সো এই যে বললো যে নার্সের সংখ্যা কম, আমি মনে করি যে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট বেশি করে, আরও বেশি করে করা দরকার। কারণ হচ্ছে আমাদের আসলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নার্স থাকে রোগীর সাথে, আর ডাক্তার থাকে ফর দ্য টাইম বিং। সে শুধু চিকিৎসাটার পরিবর্তনগুলো দেখিয়ে দেয় এবং পরিবর্তনটা সে নেয়, বাকি পুরো প্রসেসটাই নার্স এবং আদার পার্সোনাল করে। সো এইসব জিনিসগুলোকে মাথায় রেখে যদি আমরা একটা পরিকল্পনা নিতে পারি, তাহলে বোধহয় এটার একটা সঠিক সমাধান আমরা যেতে পারবো। অধ্যাপক কিবরিয়া, যদি কিছু বলার থাকে। এখানে একটা বিষয় আরেকটু মানে জরুরি, সেটা হচ্ছে যে আমরা যে এই বিষয় দেখছি আর কি, যে বাজেট বরাদ্দ করা, এই বাজেট বরাদ্দ কিন্তু যে রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে প্রায় 15%। আমাদের এখানে কিন্তু অ্যারাউন্ড 5%। তো এটাকে এখন যদি বাড়াতে চাই 0.47, তো অ্যারাউন্ড 5% আর কি, সেটা বললাম। এটাকে কিন্তু আমাদের এখন আমরা যদি ইচ্ছা করলে কিন্তু আগামী বাজেটে 15% করতে পারবো না। আবার যদি আমরা মনে করি যে জিডিপির এখন আমাদের স্বাস্থ্য খাতে হচ্ছে 1%, আর এটা WHO বলছে এটা করতে হবে 5%। আমরা ইচ্ছা করলে কিন্তু আগামী বাজেটে এটাকে 5% করতে পারবো। কিন্তু আপনি বাজেটটা বাড়াতে হবে। বাজেটটা শুধু বাড়ালে হবে না, বাজেটটা আপনাকে কার্যকরভাবে ব্যবহার করার
ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য খাতের ব্যাপারে কিন্তু একটা বড় অভিযোগ হচ্ছে স্বাস্থ্য খাতে যেই বাজেটটা বরাদ্দ হয় স্বাস্থ্য খাত সেটা যথাযথভাবে ব্যবহার করতে পারে না। কেন করতে পারে না সেখানে ডক্টর ইসলাম যেটা বলছে সেটার সাথে আমি যোগ করতে চাই যে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় করতে হবে। আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যের সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে চালাতে দিতে হবে। তারা জানেন যে কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় সেটা বরাদ্দ করতে হবে, কোন জায়গায় কি উন্নয়ন করতে হবে, কোন জায়গার জনগণের অসুখের ধরন কি, তাকে কিভাবে কি ধরনের সেবা দিতে হবে। আমাদের এখানে যে মন্ত্রণালয়গুলো চলছে সেখানে যারা উপরে বসে আছেন তারা কিন্তু মনে করছেন যে তারা সব জানেন এবং তারা এই জায়গাটা একটা বড় ধরনের মিসম্যানেজড আছে, এই জায়গাটা করতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে সময় আসলে আমি শুধু এইটুকুনি বলবো যে স্বাস্থ্য প্রশাসন তৈরি করতে হবে। আজকে একজন ডিরেক্টর হচ্ছেন 25 বছর 30 বছর চাকরি করে 2 বছরের জন্য উনি একটা হাসপাতালের ডিরেক্টর হন, একটা ইনস্টিটিউটের ডিরেক্টর হন, উনি তো জানেন না কিভাবে বাজেট ব্যয় করতে হয়, উনি কখনো সেই জায়গায় জানি নাই। তো ওই জায়গা থেকে আমাদেরকে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো।